শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে ৫ দিনের পরিবর্তে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তাব করেছে সংশ্লিষ্টরা, যা পরীক্ষা নিরীক্ষা করবে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বৈঠক শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। প্রায় ২ ঘন্টার বৈঠকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্টরা। ইসি সচিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা বা উদ্বেগ প্রকাশ করেননি আইন শৃঙ্খলা বাহিনী। সচিব জানান, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা থাকবে। প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারবে। ভোটে সশস্ত্র বাহিনীর ৯০,০০০ থেকে ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। ৫ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল ৫ দিন, এখন প্রস্তাবনাটা এসছে ৮ দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের কাজ তদারকিতে গঠন হয়েছে বিশেষ কমিটি। আজ আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা মানে আসামি পক্ষের হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতো। শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে আজ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে এমন মন্তব্য করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন সময়ে তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার শাসনামলে অনেক নেতিবাচক প্রসঙ্গ আদালতে উপস্থাপিত হয়েছে, কিন্তু তার ভালো দিক এবং দেশের জন্য করা উন্নয়ন প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে। বলেন, মুক্তিযুদ্ধ কোটা সংক্ষিপ্ত করার সদিচ্ছা শেখ হাসিনার থাকলেও সেই সুযোগ তাকে দেয়া হয়নি। রাজাকারের নাতিপুতি শব্দটা শেখ হাসিনা আন্দোলনকারীদের বলেন নাই মন্তব্য করে আসামি পক্ষের এই আইনজীবী বলেন, আক্ষরিক অর্থে শেখ হাসিনা এ কথা রাজাকারের নাতিপুতিদের বলেছেন। শেখ হাসিনা সহ অভিযুক্তদের ৩ আসামির অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে সক্ষম হয়নি প্রসিকিউশন, তাই তাদের নির্দোষ দাবি করে এদের খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয়, সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের কাছে, এই ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষা, ডিউটি, অফিস ফাইল সবকিছুই বন্ধ থাকবে। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, আমরা নাকি এখানে নির্বাচন বানচাল করতে এসেছি, আমরা নাকি এখানে পরিবেশ নষ্ট করতে এসেছি। নিশ্চয়ই এই ঘটনাগুলো থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের কোনো খারাপ নিয়ত নেই। আমাদের ন্যায্য দাবি এবং অধিকারের প্রশ্নে এখানে এসেছি, ঠিক কিনা? এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, ঠিক। আপনারা আমাদের শিক্ষাগুরু, আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে
একাত্মতা প্রকাশ করলাম। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে এই দাবি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হচ্ছে কি? এটির সঙ্গে আমাদের জানাবেন যে নতুন কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা। ফারহানা, তার আগে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই। কি দিন কি রাত, এই সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন এবং তারা তাদের দাবির কথা স্লোগানে জানাচ্ছেন। আপনি যেটি বললেন, আসলে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা, সরকারের পক্ষ থেকে আজকে দিনে এখনও পর্যন্ত শিক্ষকরা যেটি জানিয়েছে কেউ কিন্তু যোগাযোগ করেনি। তবে তারা নতুন কর্মসূচি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে। তাদের নতুন কর্মসূচি হলো আগামীকাল বেলা 12টায় প্রতিদিনের মতোই নতুন কর্মসূচি দেয়। সেই তারই ধারাবাহিকতায় কালকে মৌন মিছিল করবে। সেক্ষেত্রে মুখে কালো কাপড় বেঁধে তারা এই শহীদ মিনার থেকে শাহবাগ গিয়ে অবস্থান নেবে এবং সেখানে কিছু সময় অবস্থান করে আবারও এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে তাদের যে কর্মসূচি সেটি চলবে। পাশাপাশি তাদের যে গণ অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান আছে এবং সারা দেশের যে কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠানে সেটি কিন্তু চলছে। আসলে তারা গত 9 দিন থেকে আজকে 9ম দিনে আন্দোলন পা রাখলো এবং তারা 9 দিন থেকেই কিন্তু বলছে যাদের যে দাবি 20 ভাগ বেতন ভাতা বাড়ানো এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সহ যে সকল দাবি, যে 3 দাবি জানিয়ে আছে, সেই দাবি যে কোনো মূল্যেই মানতে হবে এবং এই দাবিতে আসলে এই শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু এখনও ছাড়েনি। আমরা দেখেছি সকালবেলা এবং দিনভর কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ একদমই শিক্ষকদের, আন্দোলনকারীদের পদচারণায় মুখর ছিল, স্লোগানে তাদের যে দাবির কথা, এই দাবি কথা নিয়ে তারা এইখানটায় অবস্থান করেছিল। যদিও এখন সন্ধ্যার পরে কিছুটা শিক্ষকদের উপস্থিতি কমেছে, তবুও কিন্তু তারা শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়েনি। তারা বলছে তবে দাবি নিয়েই কেবল এই শহীদ মিনার থেকে তারা ফিরবে, এমন কথাই কিন্তু শিক্ষকরা জানাচ্ছে। ফারহানা। জি দাউদ, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বয়স পেরিয়েছে 107, তবে এখনও অটুট দৃষ্টি এবং শ্রবণ শক্তি। অন্যের সাহায্য ছাড়া নিজেই করেন নিজের নিত্যদিনের কাজ। বয়স বাড়লেও মনটা এখনও তরুণ, মনোবল প্রবল। লালমনিরহাটের শতবর্ষী নূরজাহানের জীবনযাপন নিয়ে দেখুন নিউজ শো প্রতিবেদন। লালমনিরহাটের 107 বছরের নূরজাহান বেওয়া এখনও চশমা ছাড়াই পড়েন কোরআন শরীফ। জীবনের এতটা বছর অতিবাহিত করেছেন যে তার সামনেই বেড়ে উঠেছে 5 প্রজন্ম। যাদের দাদির বিয়ে খেয়েছেন, চোখের সামনেই তাদেরকেই আবার দাদি হতে দেখেছেন। পরিবার এবং আশপাশের মানুষের জীবনে ঘটে যাওয়া কত কিছুরই তিনি সাক্ষী হয়ে এখনও বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে গেলেও 107 বছর বয়সেও নূরজাহান বেওয়ার দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অটুট। চশমা ছাড়াই পড়েন বই ও পত্রিকা, ব্যবহার করেন মোবাইল, রান্না, কাপড় কাচা, ঘর গোছানো সহ সব কাজ করেন নিজেই। চলাফেরা করেন অন্যের সাহায্য ছাড়াই। বয়স বাড়লেও মনটা এখনো তরুণ, মনোবল প্রবল। কোরআন শরীফ পড়তে পারি, পেপার পড়তে পারি, বিনা চশমায় আমি সব কিছু করতে পারি, ভাত রান্না করতে পারি, কাপড় কাচতে পারি। হয়তো কাল কাপড় কাচি নাড়ি দিয়ে রাখছি, আমি নিজ হাতে ভাত খাইতে পারি। লালমনিরহাটের আদিতমারির মহিষখোচা ইউনিয়নের বাসিন্দা মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়ার জন্ম বাংলা 1325 সালের মাঘ মাসে। এই বয়সেও তিনি সুস্থ, রোগবালাইহীন ও স্বাভাবিকভাবে চলাফেরা করেন। আমার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, কিন্তু আমার মা সব কিছু নিজের হাতে সব কিছু করে। বিছানাপত্র, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, সব কিছু নিজে, খাওয়া, সব কিছু তার নিজে করে। আমার মার বয়স হইলেও আমাদের ভাই বোনেরা তো কেউ নাই এখানে, ওই কাজের মানুষ দেখাশোনা করে, আর আমি মাঝে মধ্যে আসি। 4 ছেলে ও 4 মেয়ের জননী নূরজাহান বেওয়া এখন একাই থাকেন বাড়িতে। সন্তানরা বৃদ্ধ হলেও জীবিকার তাগিদে কেউ থাকেন না তার সঙ্গে। তবে মায়ের দেখভালের জন্য রেখেছেন একজন নারী ও একজন পুরুষকে। ঘড়ির সময় সেটাও ধরতে পারে এবং দেখা শুনে তারপরে হাঁটা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সমাজ জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করে। শিক্ষিত ও ধর্মপ্রাণ নূরজাহান বেওয়া রংপুরের কৈলাস শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং পেয়েছিলেন মাসিক 2.5 টাকার বৃত্তি। সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত, ছেলেরা সবাই উচ্চ পদে চাকরি করছেন। তিনি সবার জন্য অনুকরণীয় এক নারী। বৃত্তি পাচ্ছি 2.5 টাকা, মাসে 2.5 টাকা করে পাচ্ছি। আমি বাংলা না রংপুর কৈলাস সংযম থেকেই টাকা তুলে নিয়ে আসি। মাহফুজুল হাসান,
মাছরাঙা নিউজ শো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স আগুনে পুড়ে যাওয়ার পর ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাসের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রাতে কিছু পচনশীল পণ্য ওই গেট দিয়ে খালাস হয়েছে। আজ দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে আংশিকভাবে। গেটের সামনে পণ্য আমদানির সঙ্গে সংশ্লিষ্টরা সেখানে ভিড় জমিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজের চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে। কেটেছে শিডিউল বিপর্যয়। বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানবন্দরে আটকা পড়েছিলেন, পরবর্তী ফ্লাইটগুলোতে তারা সবাই যেতে পেরেছেন। ডিসিশন দিছে যে এখান থেকে ৯ নম্বর গেটে সব ধরনের পণ্য এখান থেকে বের হবে। এখন আমরা সকাল থেকে এখানে ওয়েট করতেছি, কিন্তু এখনো কাস্টমস অফিসার এখানে আছে, কিন্তু বিমান এখনো কার্যক্রম এখনো চালু করে নাই। আমরা ওই অপেক্ষায় আছি আর কি। শুনছি যে একটা পণ্য ডেলিভারি হয়েছে, কাঁচামাল একটা পণ্য ডেলিভারি হয়েছে, তারপর আর কিছু হয়নি। যেগুলা পচনশীল আইটেম যেমন ফল আছে মাছ আছে, এগুলা ওই ৯ নম্বর গেট দিয়া তড়িৎ খালাসের জন্য এটা তারা সিদ্ধান্ত নিছে। কিন্তু এখানে যে ওয়্যার হাউস পুড়ে গেছে, এখানে কোনো কিছু এখনো হয় না, সিদ্ধান্ত হয়নি। একের পর এক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আগামী কিছুদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। এতে ক্রেতাদের আস্থা কমার সঙ্গে আন্তর্জাতিক চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও তুলেছেন তারা। বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওষুধ খাতে অন্তত ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। চামড়াজাত পণ্যের কাঁচামাল আমদানিকারকদের ক্ষতির পরিমাণ $10 লাখ মতো। সরকার এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের দাবি তাদের। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন এবং সম্প্রসারণ ও ঔষধ শিল্পের জন্য আলাদা আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত গুদামের ব্যবস্থা করা সহ ৬ দফা দাবি জানান ব্যবসায়ীরা। একটি উইন্ডো থাকুক, হসপিটাল যদি 24 ঘন্টা চলতে পারে, বিমানবন্দর যদি 24 ঘন্টা চলতে পারে, রেলওয়ে যদি 24 ঘন্টা চলতে পারে, তাহলে আমাদের কাস্টমস হাউসগুলোকে অল্প পরিসরে উইন্ডো কমায় দিয়ে আমাদের এটা বিকাল ৫টা থেকে রাত ৯ পরবর্তী দিন সকাল পর্যন্ত এবং শুক্র শনিবারে যদি খোলা রাখা হয়, সেটার জন্য যদি এক্সট্রা চার্জ দিতে হয় আমরা দিতে রাজি আছি। যেসব পণ্যের বীমা করা ছিল না, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এটা অত্যন্ত জরুরি। ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা, নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন করা, কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবে গড়ে তোলা। প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর থেকে চুরি গেছে অমূল্য ঐতিহাসিক গহনা। চোরেরা জাদুঘরের ভেতরে ঢুকে নেপোলিয়ন যুগের ৮টি মূল্যবান রত্নালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ফরাসি কর্তৃপক্ষের ভাষায় কিছু বৈদ্যুতিক সরঞ্জাম, কয়েকটি মোটরসাইকেল এবং দারুণ দক্ষতা, এই তিনের সমন্বয়ে ঘটেছে দুর্ধর্ষ এই চুরি। আর এই পুরো ঘটনা ঘটে মাত্র ৪ মিনিটে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর। ১৯ অক্টোবর সকাল ৯:৩০। ঠিক এই সময়েই লুভরে ঘটে আলোচিত এই চুরির ঘটনা। প্রতিদিনের মতো দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন অনুপ্রবেশকারী জাদুঘরে প্রবেশ করেন। মূল ভবনের পেছনের দিকের জানালা ভেঙে একটি ভাঁজ করা মই দিয়ে অনায়াসে ভেতরে ঢোকে চোরের দল। নির্বিঘ্নে ঢোকার পরে জাদুঘরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে, যেখানে প্রদর্শিত হয় ফ্রান্সের রাজমুকুট ও রাজকীয় গহনা,
তবে সেসব নয়, চোরেরা বেছে নেয় নেপোলিয়ন যুগের আটটি মূল্যবান রত্নালংকার। চুরির পর একইভাবে বেরিয়ে পালিয়ে যায় মোটরবাইকে চেপে। চোখের নিমেষে ঘটে যাওয়া দুর্ধর্ষ এই চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। চোর ধরতে রোববার প্যারিস জুড়ে পুলিশ চালায় নিশ্ছিদ্র অভিযান। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার আবাসস্থল হিসেবে পরিচিত লুভর জাদুঘরটি পুলিশ ঘিরে রেখেছে। নিরাপত্তার প্রশ্ন তুলে বন্ধ রাখা হয়েছে জাদুঘর। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ শো। ভারত জুড়ে আজ আলোয় ভাসছে ঘরবাড়ি, মন্দির আর মানুষ। আলোর উৎসব দীপাবলি এখন শুধু ভারতের নয়, পুরো বিশ্বের উৎসব। হিন্দু চন্দ্রপঞ্জিকার কার্তিক মাসের আমাবস্যা রাতে শুরু হয় এই উৎসব, যা নতুন আলোর আগমনের প্রতীক। দীপাবলি অর্থাৎ আলোর শাড়ি। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যার রাতে শুরু হয় এই উৎসব, যা প্রতীকীভাবে অন্ধকার থেকে আলোর প্রত্যাবর্তন। ভারতের ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ, বিনিময় হয় মিষ্টি আর উপহার। পরিবারের সবাই একসঙ্গে ভাগাভাগি করে নেয় আনন্দ। দিল্লি, মুম্বাই, চেন্নাই সব বড় শহরই এখন আলো আর আতশবাজির মেলা। কিন্তু দীপাবলি শুধু উৎসব নয়, এটি এক প্রতীক। অশুভের উপর জয়, জীবনের উপর মৃত্যুর বিজয়। উত্তর ভারতে দীপাবলি মানে রামের প্রত্যাবর্তন। শিখদের কাছে এটি বন্দি দশা থেকে মুক্তির দিন। বাংলা ও পূর্ব ভারতে এই দিনটি কালী পূজা হিসেবে পালিত হয়, আর ব্যবসায়ীরা পূজা করেন দেবী লক্ষ্মীর। বহু ধর্ম, বহু কাহিনী, একটাই বার্তা: আলো মানে ঐক্য, আলো মানে মানবতার জয়। দীপাবলি আজ ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী আনন্দ ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। পুরনো অন্ধকার পেরিয়ে নতুন আলোর পথ, এই তো দীপাবলির আসল বার্তা। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ শো। মাঠ সংকট আর নানা সীমাবদ্ধতার কারণে পিছিয়ে যাচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ফুটবল। তবে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে 2019 সাল থেকে এই উপজেলায় কাজ করছে ফুটবল ট্রেনিং সেন্টার। স্থানীয়ভাবে যা এখন পরিচিত শিপন স্যারের ট্রেনিং সেন্টার নামে। সূর্যের আলো ফুটলেই ফুটবল নিয়ে রামুর এই মাঠে নেমে পড়ে প্রায় 200 ছেলে মেয়ে। নতুনভাবে এই উপজেলার ফুটবলকে জাগিয়ে তুলছে তারা। কক্সবাজারের রামু উপজেলা থেকে একসময় বাংলাদেশ জাতীয় দলেও খেলেছে ফুটবলাররা, অথচ 2016 সালে দিদারুল আলমের পর আর কেউ লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেনি এই জেলা থেকে। ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার সাবেক কৃতি ফুটবলার শিপন বড়ুয়ার উদ্যোগে 2019 সালে গড়ে ওঠে একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয়ভাবে যা শিপন স্যারের ট্রেনিং সেন্টার নামে পরিচিত। ফুটবল ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি ঢাকা সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাব, সাইবার স্পোর্টিং ক্লাবে খেলছি এবং জেলা লিগেও খেলার বেশ কয়েকবার সুযোগ হয়েছে। এই খেলার মাধ্যমে আমি ভবিষ্যতে ঢাকার ন্যাশনাল টিমে খেলার সুযোগ করতে পারবো। ছেলেদের পাশাপাশি এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুশীলন করছে মেয়েরাও। আমাদের একটা স্বপ্ন হচ্ছে যে আমরা এই ট্রেনিং সেন্টার থেকে জাতীয় পর্যায়ে খেলবো। চিটাং, ঢাকা বিভাগ, মানে সিলেট, অনেক জায়গায় খেলছি। পৃষ্ঠপোষকতার অভাব আর মাঠ সংকটের কারণে প্রায় সময় অনুশীলনে ব্যাঘাত ঘটে। তারপরও এখান থেকে গত কয়েক বছরে বিভিন্ন ক্লাব ও বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়েছে অনেক ফুটবলার। তার মাঠ না থাকার কারণে আমরা আজকে বিকেএসপি মাঠে আমাদের অনুমোদন নিয়ে 3 মাসের জন্য আমরা মাঠ অনুমোদন নিয়েছি। এখানে আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হচ্ছে। সরকারি এবং বেসরকারি ভাবে আরো সহযোগিতা পাই। আমি আমাকে এবং রামুকে কক্সবাজার সারা বিশ্বে ফুটিয়ে তুলতে পারবো। এই ট্রেনিং সেন্টারের কাজকে আরো বেগবান করতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রামুর সাবেক খেলোয়াড়রা। অনেক উদয়মান এখন তরুণ খেলোয়াড় এখন আগ্রহ প্রকাশ হচ্ছে, তারা নিয়মিত মাঠে আসতেছে এবং তারা এই নিয়মিত অনুশীলন করলে মানে যে কোনো একজন ভালো মানুষ ফিরে হতে হলে। ট্রেনিং সেন্টার থেকেও অনেক ফুটবলার ইতিমধ্যে ঢাকা চট্টগ্রামে তারা অংশ নিয়ে তারা জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে শুরু করেছে।
সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা নিউজ শো। এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।